अम्बिके अम्बालिके नमानयति कश्चन सस्वकः सुभद्रिकां काम्पिलवासिनीं हरिः अम्म स्वस्ति नः इन्द्रो वृद्धसर्वाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु बृहदस्वामरुतः कृष्णिमातरः शुभञ्जाबानो विदधे भुजग्मयः अग्निर्जिह्वामनवः सूरचक्षसो विश्वेनो देवा अवशागमान्यः भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्जत्राः अस्थिरेरङ्गैस्तुष्टवा गुंसस्तनुभिर्जसेमहि देवहितं यदायुः शतमिन्नु शरदो अन्ति देवा यत्रा न शक्राजरशन्तनूनां पुत्रासो यत्र पितरो भवन्ति मानो मध्यारिखता युर्गन्तोः आदितिर्द्योरादितिरन्तरिक्षमादितिर्माता श पिता श पुत्रः विश्वे देवा आदितिः पंचजना आदितिर्जातमादितिर्जनित्वम् ॐ द्योः शान्तिः रन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोगधयः शान्तिवनस्पतयः शान्ति विश्वे देवाः शान्ति ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমার এই দ্বিতীয় বর্ষের আদিবাসী তন্ত্রের ওয়ার্কশপ আজকে আমরা গুরুর কৃপায় তারামার কৃপায় আবারও উপস্থাপন করতে পেরেছি এবং একটা আমি যে কথা জানি গুরু যদি সহায় থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি যে কাজ করবেন সে কাজে আপনি সাফল্য পাবেন। আর একটা কথা বলবো আমি সারাদিনই বলতে হবে অলরেডি আমাদের সকাল 10টা থেকেই ওয়ার্কশপ আরম্ভ করার কথা ছিল কিন্তু শীতের সকাল দেরি হয়ে গেছে কোনোভাবে তো আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকেই ফিরে যাব আস্তে আস্তে। ইতিমধ্যে আমাদের কাছে আরেকজন অতিথি শিক্ষক উপস্থিত হয়েছেন ডক্টর দেবাশিস গোস্বামী মহাশয়। আর আপনাদের সামনে আরেকটা কথা আমি বলতে চাই আমাদের মধ্যে আরেকজন এসেছেন তমজিৎ চক্রবর্তী মহাশয় ওনাকে একটু ডায়াসের সামনে আসার জন্য আমি অনুরোধ করব। আর আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা নিজেদের মোবাইল কিন্তু সাইলেন্ট করবেন। আর তমজিৎ চক্রবর্তী মহাশয়কে আমি ডায়াসের সামনে আসতে বলছি। ওনাকে আমার অনুরোধ যে আমার ঠিক ডান দিকে একটি ব্যানার আছে আমার ঠিক ডায়াসের ডান দিকে একটি ব্যানার আছে ওই ব্যানারের একটা জায়গায় কাগজ দিয়ে কভার করা আছে তো আমি ওনাকে বলবো কাইন্ডলি ওইটাকে একটুখানি খুলে ফেলতে আপনারা একটু দেখবেন। এটা আমাদের কাছে সারপ্রাইজ। আমরা আজকে তমজিৎ চক্রবর্তীকেও আমাদের ফ্যাকাল্টি হিসাবে পেয়ে গেছি। উনি জানেন না যদিও ব্যাপারটা উনি তন্ত্র করেন না এটাই সবাই জানে কিন্তু আজকে সেটা প্রমাণ পাবে উনি কি করেন। তো আমি ডক্টর দেবাশিস গোস্বামীকে তমজিৎ চক্রবর্তীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। প্রথমে উত্তরীয় এবং পুষ্পস্তবকের আচ্ছা আমি শুভঙ্কর দাকে এবং শ্রীমঞ্জিতানন্দ
দুজনকেই একটু মঞ্চের কাছে চলে আসতে অনুরোধ করবো এবং আমাদের একে একে যারা অতিথিরা রয়েছেন সকলকে একটু বরণ করে নিতে হবে। পিছন দিকে এখানে মোবাইলটা আমার চেয়ারে মোবাইল আছে। এখনো সবাইকে দাও। দিয়ে দিচ্ছি, আমি ওর হাতে আছে। সুন্দর মুহূর্ত আমাদের সামনে। আমি সকলকে অনুরোধ করবো একটু করতালির মাধ্যমে এই মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য। আসলে মঞ্চটা হয়তো সেই তুলনায় একটু ছোট মনে হচ্ছে, কিন্তু আমাদের মনটা তো অনেক বড়। আর মাম জেঠিমাদের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, এখনো সেটা আমার মাথায় শুভঙ্কর আছে। ডান দিকে একটু চেপে যদি ঘুরে ওই ঘুরে দিকে। সুজন একটু তেঁতুল পাতায়। আচ্ছা, শ্রী মৃত্যুঞ্জয় ভারতী যেখানেই আছেন একটু মঞ্চে চলে আসবেন। আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি ডক্টর অভিজ্ঞান আচার্য স্যারকে। তো স্যারকে আমরা পেলেই সবসময় চাই স্যারের কাছ থেকে কিছু না কিছু শুনতে, কিছু না কিছু জানতে, কারণ আমরা জানতে চাই, আমরা শিখতে চাই। আর আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিন্তু অনেক কিছু শেখার জন্য। তাই প্রথমেই আমি স্যারকে অনুরোধ করব একটু ডায়াসে আসার জন্য এবং ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুরুজি বিনয় মহারাজ, দেবাশিস গোস্বামী, তমজিৎ চক্রবর্তী, রিজওয়ান খান, নিরঞ্জন শাস্ত্রী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর আপনারা আজকে যারা এখানে এসেছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। একটা কথা বলি যে কর্মশালায় কিন্তু একটা বিশেষ দিক আছে। আমরা এখানে কিন্তু সবাই শেয়ার করব, যে শেয়ার করবে সে টিচার, যে বসে থাকবো আমরা আমরা ছাত্র, আপনারাও ছাত্র আমরাও ছাত্র। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে কোনো কর্মশালায় যদি যান, কেন কলকাতায় কর্মশালা কনসেপ্টটা কিন্তু আমি 2013 থেকে চালু করেছিলাম, এটা চলছে আজও, বিভিন্ন দিকের কর্মশালা হচ্ছে। কর্মশালার মেইন জিনিস কিন্তু কর্মশালায় আপনারা যে অংশগ্রহণ করেছেন, প্রথম জিনিস জানতে হবে যে আপনার মাথাটা খালি করতে হবে। আপনি যদি মনে করেন আমি জানি, তাহলে কিন্তু আপনি কর্মশালায় শিখতে পারবেন না। অর্থাৎ গ্লাসে যদি অল্প জল থাকে, আমি অনুরোধ করবো সেই জলটা এখন ফেলে দিন, গ্লাসটা খালি করুন, কর্মশালা অ্যাটেন্ড করুন, গ্লাসটা ভর্তি করুন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে কর্মশালা থেকে আমরা সবাই অনেক কিছু শিখবো। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালোভাবে এটা অ্যাটেন্ড করুন এবং ভবিষ্যতে যেটা এর আরো বড়ভাবে চলে সেটাও দেখবো। আর এই প্রোগ্রামেরই আরেকটা অংশ তারাপীঠে আছে, যারা ওই দিন যাবেন তারা বিশদ পরে গুরুজি বিনয় মহারাজের থেকে শুনে নেবেন, ওখানে কি কি কর্মশালার বাকি অংশটা হবে। ধন্যবাদ সবাইকে।
দিনের মধ্যে 99টা কাজ করে ফেলবো, তাহলে সেটা ভগবান রূপে আমাকে সবাই পুজো করবে। সেটা সম্ভব না। একজন ভালো তান্ত্রিক হতে গেলে তার দরকার সবচেয়ে বেশি একটা ভালো মনের মানুষ, এবং যেই মানুষটি তার সামনে এসে বসছেন সেই মানুষটিকে তার প্রবলেমটাকে নিজের প্রবলেম মনে করতে হবে, তবেই জায়গা থেকে শর্ট আউট হবে। বলে যে ভগবানকে কেউ দেখেছি কিনা, তো আমি বলবো যে ভগবানকে আমি সত্যি দেখিনি, তিনি কেমন দেখতে দেখিনি। আমরা ধ্যান মন্ত্র করি, ধ্যানের দ্বারা তার আকার তার রূপ আমরা বিচার মানে বুঝতে পারি, তার ধ্যানের মাধ্যমে প্রতিটা দেবদেবীরই ধ্যান আছে। তো সেই দিকে দেখতে গেলে আমরা চিত্রশিল্পীরা বা যারা মূর্তি বানান সেই ধ্যানকে মাথায় রেখে প্রত্যেকটা देव-देवी आकार दिए। नमस्कार, अस्सलाम वालेकुम। मेरा नाम रिजवान खान है। आज मैं आप लोगों के बीच यहाँ पर मौजूद हुआ हूँ। सबसे बड़ी बात तो ये है कि मुझे आज यहाँ पर काफी लोगों को मिलने का सौभाग्य प्राप्त हुआ जो वाकई में कुछ ना कुछ दम रखते हैं, यानी बड़ी से बड़ी हस्तियां आज यहाँ पर मौजूद है जो तंत्र में ज्योतिष में बहुत ही ज्यादा निपुण और पारंगत है। इन लोगों के साथ बैठने का सहयोग मुझे मिला, ये मेरे लिए बहुत बड़ी बात है। मैं यहाँ पर तंत्र को बताने के लिए आया हूँ कि तंत्र क्या होता है। तंत्र के बारे में लोग बहुत ऐसे लोग हैं जो बहुत कम जानते हैं, और कुछ लोग ऐसे हैं जो तंत्र के बारे में बहुत कुछ ज्यादा जानते हैं। लेकिन जानना इतना जरूरी नहीं होता जितना उसको प्रैक्टिकल करके जिया जा सकता है। प्राचीन आदिवासी तंत्र जो है, जिसके बारे में हम लोग जो चर्चा कर रहे हैं कि हमारे जो पूर्वज, जो हमारे पहले जमाने के लोग हुआ करते थे, जिनके पास कुछ ऐसी विद्याएं, कुछ ऐसे तंत्र हुआ करते थे जो आज उनके साथ लुप्त हो गए। 1975 के बाद अगर देखा जाए तो जादू बहुत कम हो गया है। 90% साइकोलॉजिकल इफेक्ट चल रहा है, मानसिक रोग। 10% केवल तंत्र बचा हुआ है। 90% जो बचा हुआ है उसी को तांत्रिक लोग घुमा घुमा के पैसे बना रहे हैं। लेकिन जो 10% है वो बहुत ही कम लोगों के पास आप लोगों को देखने को मिलेगा। अब सबसे बड़ी बात तो है कि कोई किसी को देगा क्यों? अगर हमारे पास प्राचीन तंत्र है, विद्या है, तो कोई किसी को देगा क्यों? क्योंकि उसको लेने के लिए सामने वाले की क्षमता भी चाहिए। हर जगह अभी किताबें पढ़ने से कोई तांत्रिक नहीं बन जाता। 10 तरह की किताबें आपको बाजार में आज इतनी मिल जाएगी, वीडियो आपको YouTube पे इतने मिल जाएंगे, ये टोटके करो, वो उपाय करो, वो विद्या का इस्तेमाल करो, ये साधना करो। अगर ऐसा करने से हो जाता तो आज हर घर में एक तांत्रिक बन गया। लेकिन ऐसा नहीं। सबसे बड़ी बात तो होती है मंत्र। जैसे 3 प्रकार होते हैं। एक होता है तंत्र जो कुछ चीजों को लेकर काम करने को सही समय पर तंत्र कहा गया है, और जो होता है मंत्र, यानी जो हमारे शास्त्रीय मंत्र। अब मंत्रों की बात करते हैं। मंत्र जो होता है, अगर उसका एक अल्फाज यानी एक शब्द भी इधर से उधर हो जाए तो हमारे लिए वो उल्टा प्रभाव डालता है। अब कैसे? हिंदी में बोलते हैं चिता, चिता कहते हैं जिसको लास्ट जो जलाते जहां पर चिता, अगर उसके ऊपर एक छोटा सा टिम्बा लगा दिया जाए तो हो जाता है चिंता। उसी तरह उर्दू में अल्फाज है खुदा, अगर उसके ऊपर एक टिम्बा लगा दे तो हो जाएगा जुदा। यानी एक अक्षर भी अगर हमने गलत पढ़ा तो मंत्र कभी काम नहीं करेगा। फिर सारा दोष किसके ऊपर चले जाता है? मेरे गुरु ने मुझे सिखाया नहीं, मेरे गुरु ने मुझे ऐसा बताया नहीं। गुरु सब देगा, लेकिन कब देगा? जब गुरु के दिल में उतरा जाए तब। जब तक आप गुरु के दिल में उतरोगे नहीं, तब तक आपको तंत्र नहीं मिल सकता। उसको उतरने के लिए गुरु अपना आत्मदान करेगा, लेकिन शिष्य को भी अपना आत्मसमर्पण करना पड़ता है। तभी जाकर दोनों के परस्पर सहयोग से, उनके मिलन से ही विद्या तैयार होती है। लेकिन उससे सबसे पहली जो प्रक्रिया उसमें आती है वो है दीक्षा। दीक्षा का अर्थ क्या होता है? जब तक आप किसी गुरु से, गुरु तो आपको बहुत मिल जाएंगे, आज बाजार में गुरु की कमी नहीं है। आज आप जहां देखो आपको पोस्टर, वीडियो, पेपरों में आपको बहुत गुरु मिल जाएंगे। लेकिन हम अपने सही गुरु का चयन कैसे करें? मैं आज मुझे इस लाइन के अंदर
कोई दरगाह, ना कोई मंदिर, ना कोई मस्जिद। मगर वो बोलती थी कि भाई वहां भूत खड़ा है, मुझे बुला रहा है। अब मैंने उसको साइकोलॉजिकल डॉक्टर को भी दिखाया, मैंने उसको बड़े से बड़े एमडी सर्जन को भी दिखाया, मगर उसको किसी ने नहीं बचाया, आखिर वो मर गई। इसी सवाल को जानने के लिए कि भूत होता क्या है, तंत्र होता क्या है, मैं अपना घर छोड़कर आसाम निकल गया। मैं चला गया मायाम की तरफ। मैंने जिंदगी कई ऐसे रास्तों से अपने आप को गुजारा, भीख भी मांगा, मंदिरों के पास, सीढ़ियों के पास सोया, तांत्रिकों के साथ, अघोरियों के साथ, उनके साथ नागा साधु बन के घूमता रहा, शमशान में पड़ा हुआ खाया, कचरे में पड़ा हुआ खाया। मैंने 7 साल जिंदगी के ऐसे निकाले। आज आपको मेरी किताब बाजार में मिल जाएगी, जीवन यात्रा एक रहस्यमय खोज। मगर कभी पैसों के पीछे नहीं भागा, क्योंकि पैसा सब कुछ नहीं है, तुम अपने साथ नहीं लेके जा सकते, चाहे तुम लाखों कमा लो। आज पैसा जो है हमारे पास नहीं होता है तो हम सोचते कहां से लाए, और अगर ज्यादा हो जाता है तो सोचते उसको कहां छुपाए। तो दोनों भी हमारे लिए समस्या है। जितनी जरूरत है उतना मिल जाए, ऊपर वाले का शुक्रिया अदा करो, चैन से रहो। लेकिन तंत्र की जो बात आती है, अब तंत्र सीखना, जैसे कि अभी हम लोग जो कर्मशाला शुरू कर रहे हैं, मेरे 7वें गुरु, मैंने अपनी जिंदगी में 7 गुरु बनाए। जो मेरे सबसे पहले परम पूज्य गुरुदेव थे श्री मोती सिंह राठौर जी, जो जूनागढ़ के थे, अब वो इस दुनिया में नहीं रहे, और बाकी मेरे 6 गुरु भी अब दुनिया में नहीं है। मैंने अपना आखिरी गुरु श्री विनोद जी महाराज को बनाया। लेकिन जब गुरु बनाया तो मैं उस टाइम 14 साल पहले की बात है, 2005 के वक्त की बात है, तब मैंने ये चेक किया कि गुरु वाकई में मेरे गुरु बनने लायक है क्या, इनके अंदर ऐसी कोई क्षमता है क्या, वाकई में कुछ इनके अंदर है। मेरा काम तो था चेक करना, क्योंकि भाई मैं उस मुकाम से गुजर चुका था कि जहां ये सब मैं देख चुका था। तो कुछ ऐसी बात हो गई, हम लोग कामाख्या में मुलाकात हुई हमारी, और मैंने उनसे कुछ कहा तो एक कमरा बंद था। फिर अचानक से वहां जो कुछ हुआ तो वो बताने लायक नहीं है, लेकिन वाकई में कुछ है बोल के मैं मुंबई से यहाँ तक इनके पास आया हूँ, ये कर्मशाला शुरू करने के लिए इनके साथ, ताकि लोगों तक मैं तंत्र को पहुंचा सकूं। आप लोगों को मेरी बात हिंदी में समझ में आ रही है ना? तंत्र को इतना घुमा के बताया जाता है, ये करो, ऐसी साधना करो, ऐसे नहाओ, ऐसे बैठो, ऐसे पढ़ो, ऐसी माला लो। ये 50 तरह की साधनाएं घुमा घुमा के लोगों के सर को इतना टेंशन दे दिया जाता है कि वो साधना तो दूर की बात है, आदमी बैठने तक को डरता है। अब हम लोग इस चीज को इतने शॉर्टकट तरीके से लोगों को सिखाने की कोशिश करेंगे, ताकि वो इंसान सीखने के बाद अपने जीवन में उसका इस्तेमाल कर सके। आज मेरे पास 250 वीडियो हो गए YouTube के ऊपर, और 2.5 लाख सब्सक्राइबर के ऊपर चले गए। तो काफी लोगों ने मुझे मेल किए, जिन जिन लोगों को मैंने प्रयोग बताया, टोटके बताया, वो वाकई में काम करते हैं, और वही मैं आप लोगों को भी बताने की पूरी कोशिश करूंगा, ताकि इससे आपका फायदा हो जाए। और दूसरी बात तो यह है कि तंत्र को इतना आसानी से सीखा भी नहीं जा सकता, क्योंकि गुरु के बिना ज्ञान नहीं। जैसे मैंने कहा गुरु दीक्षा कई प्रकार की होती है। एक दीक्षा होती है जो गुरु अपने हाथों से सामने वाले के शरीर को स्पर्श करके उसके आज्ञा चक्र को जगा के उसको जागृत करे, उसे स्पर्श दीक्षा कहा जाता है। वो दीक्षा लेने के बाद ही वो आगे बढ़ सकता है। नजरों से भी दीक्षा दी जा सकती है, और दूसरी है सामूहिक दीक्षा, से कहते हैं नजरों से दी जाती है, और जो तीसरी दीक्षा है वो मांत्रिक दीक्षा, जो मंत्रों के द्वारा भी दी जा सकती है। तो कुछ ऐसे हैं कि हम लोग आगे चल के इसके बारे में अभी डिस्कस करेंगे, और मैं कुछ चीजें बताऊंगा जो वाकई में आपके लिए काम आएंगे। और जितना हो सकेगा उतना आप लोगों के पास कोई सवाल होगा तो मुझे जरूर पूछिए, मैं उसका जवाब देने की आपको पूरी कोशिश करूंगा। প্রথমেই ধন্যবাদ গুরুজি শ্রী বিনয় মহারাজকে, এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। এখানে অভিজ্ঞান আচার্য আছেন, উনি যেখানে যান সেটাই বিদ্যালয় হয়েছে। ওনার উপস্থিতি বিদ্যালয় হয়েছে।
সময় নষ্ট করব না, এখানে সবাই এসেছেন কিছু শিখতে, ফিস দিতে। আমি সোজা দ্রব্যগুণে যাচ্ছি। আমি একটা উপায় বলবো, গর্ভরক্ষা, অচুক উপায়। তুলসী প্রণামের মন্ত্রটা আমি বলছি, লিখুন। বলবো, মহাপ্রসাদ জননী, ম হায়াকার পয় রফলা দন্তস্বয়াকার দ, জ ন নয় দীর্ঘ। মহাপ্রসাদ জননী, सर्व सौभाग्य वर्धिनी, सर्व सौभाग्य वर्धिनी। পিছনে শোনা যাচ্ছে? आधि व्याधि, आधि व्याधि, आधि व्याधि, आदि व्याधि, हरा नित्यम, हरा नित्यम, नयोसी तजफलम। तुलसी त्वम नमस्तुते। तुलसी, तुलसी ना, तुलसी ना, तुलसी त्वम तय वय मय हसंत। त्वम 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 নির্মাণ একটু ওদিকে হেল্প করে। নমস্তুতে। अस्य महामृत्युंजय मंत्रस्य वामदेव कहोल वशिष्ठस्य पंक्ति गायत्री अनुष्टुप छंदांसी, उसमें अनुष्टुप छंद है। सदा शिव देवता रुद्र देवता है। महामृत्युंजय जपे हवने, जप करे या हवन करे विनियोग, उनका ध्यान करके पहले विनियोग करना जरूरी है। इसके बाद है न्यास, उनका बंधन, जिसमें पहले ऋषि न्यास है, ओम वशिष्ठ नमः शीर्षि, इस तरह से ऋषि न्यास हुआ। करण न्यास है, ओम त्र्यंबकम अनुष्ठाभ्याम नमः, यजामहे तर्जनीभ्याम नमः, सुगंधि पुष्टिवर्धनम मध्यमाभ्याम नमः, उर्वारुकमे बंधनात्मकाभ्याम नमः, मृत्युर्मुक्षी कष्टकाभ्याम नमः, मामृतात् कर्तव्य कर्तृष्टाभ्याम नमः। इसके बाद हृदय न्यास है, इसी से हृदय न्यास है, बृहद न्यास है जी, अंग न्यास है। अंग न्यास के बाद माला प्रार्थना है, माला प्रार्थना के बाद महामृत्युंजय है। तो संपुटित महामृत्युंजय है ओम हं ओम जुंक्षा भूर्भुवः स्वः त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्योर्मुक्षीयमामृतात् ओम स्वः भुवः भुः सः जुं हं हं। 7 संपुटित महामृत्युंजय है। मैं सातों बता दूंगा आगे। मैं शारीरिक ज्ञान में अपने पिताजी से प्रथम ग्रहण किया हूँ। मेरे पिताजी आचार्य श्री मोलेश्वर पांडे सहायक संस्कृत शिक्षक अफजलपुर हाई स्कूल में थे, और मैंने 8 वर्ष की अवस्था में पूरा वेद, पूरा चंडी पाठ जो करता है, मैं पूरा आपको सुना दूंगा 45 मिनट में, पूरा याद है। तो सारे ज्ञान मुझे प्रथम पिताजी से मिला। उनके संसर्ग से मैं मैट्रिक पास किया। इसके बाद शास्त्री आचार्य दरभंगा यूनिवर्सिटी से किया। दरभंगा यूनिवर्सिटी से मैं ज्योतिष भी किया। पुनः एक हमारे रानीगंज के काका बाबू गुरुजी मिले, उन्होंने विश्व ज्योतिष विद्यापीठ आशुतोष लेन कलकत्ता, वहां से मुझे आचार्य करवाए हैं, शास्त्री करवाए हैं। उनके संसर्ग में रहते हुए, उनके संसर्ग में मैं तारापीठ में जानते होंगे कालावरण, बहुत प्राचीन तांत्रिक थे तारापीठ के ही पंडा। मैं उनके संसर्ग से मैं तंत्र भी सीखा। इसके बाद उनके शिष्य थे काका बाबू रानीगंज के, उनके साथ रहा। वो 2013 में एक्सपायर किए। मां की असीम कृपा से शिव तुल्य। मुझे अंतरात्मा में किन्हीं को विश्वास हो या न हो, मुझे विश्वास है कि मैं गुरु पाया हूं जो साक्षात हमारे शिव समान है। वो है हमारे तंत्र सम्राट गुरुजी विनय महाराज। प्रेम से बोलिए तंत्र सम्राट गुरुजी महाराज की। तो मेरा परिचय यही है। आगे मैं ऐसा कोई काम नहीं है, जब से मैं संस्कृत हुआ हूँ इनके कर्म में सदा हूँ, सदा रहूंगा। जब तक मेरी प्राण रहेगी तब तक मैं इनके चरणों में रहूंगा।
जय माता रा। কারণ এরকম মিরাকেল কিন্তু দেখা যায়। আমার বোন দীর্ঘ 18 বছর ওর কোনো ছেলে মেয়ে হয়নি। ফার্স্ট একটা ইস্যু হয়েছিল, সেটা 5 মাসেই নষ্ট হয়ে গেছে। 18 বছর ওর ডাক্তার ভর্তি সমস্ত ভারতের বাইরেও গেছে, অর্থ সামর্থ্য প্রচুর ছিল ওর। তারপর যেখানে যেখানে মানত করা এবং সবাই বলে দিয়েছে ওর কিন্তু হবেই না। ওর কিন্তু কিছু তান্ত্রিক ক্রিয়াকর্ম করার পর আজকে 2টি বাচ্চার মাও। সেটা যদি পজিটিভলি আপনারা নিতে পারেন তাহলে আপনারা কাল থেকে এই প্রয়োগ করতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ। এবং আমি কিছু প্রয়োগ আমি বলবো, আপনারা প্রয়োগ করবেন। যখন হবে না আপনি যোগাযোগ করবেন, কেন হবে না আমি দেখব। পাপনবাবু যেটা বলছেন সেটাও ঠিক, কারণ তন্ত্র সাধনার জিনিস। একেবারে একদিনে কিন্তু তান্ত্রিক হওয়া যায় না, তাহলে 2 মিনিট 5 মিনিট 10 মিনিটে বশীকরণ হয়ে যেত। আমরা এগুলোর এগেনস্টে, কিন্তু একটা জিনিস দ্রব্যগুণ, যেখানে আমরা দ্রব্য প্রয়োগ করছি, দ্রব্য ছাড়া কি আপনি যজ্ঞ করতে পারবেন? পারবেন না। তাহলে দ্রব্যগুলোকে জানতে হবে, এবং যিনি বলছেন উনি যখন স্বইচ্ছায় আপনাকে বলছেন আর আপনি তাকে গুরুস্বরূপ নিতে পারছেন, ওই যে ভাব, আপনি যদি সেই ভাবে তাকে নিতে পারেন, আমি আপনাকে বলছি এ কাজ হবে। এবং যারা ফ্যাকাল্টিরা বসে আছেন, আপনাদের মত কি? আমাদের থেকে বড় তাদের প্রণাম। এবার আমার ছোট ছোট সব ভাই বোনেরা রয়েছে। তো আমি কিছুদিন আগে 20-25 দিন আগে গুরুজির কাছে এসেছিলাম। আমার প্রচুর সমস্যা ছিল, সে সমস্যা বলে বোঝানো যাবে না। তো তার 80% হলেও সমাধান হয়েছে 4-5 দিনের মধ্যে। কিছু জিনিস প্রয়োগ করতে দিয়েছিলেন উনি। প্রয়োগের পরে আমার একটা জমি বিক্রি হচ্ছিল না দীর্ঘ 4 বছর। তো সেটা 5 দিনের পরই লোকজন এসে দেখাশোনা হয়ে গেছে। আজকেই তার রেজিস্ট্রি আছে। 100% গ্যারান্টি দিয়ে গুরুজির কাজ করা যায়। গুরুজির কাছে আসাটা আমার এই জায়গাটা এটা হচ্ছে ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি বলুন। এটা বলার কারণ হচ্ছে আমি এই প্রয়োগটা আপনাদেরকে শেখাবো, আপনারাও করতে পারবেন। আমি আরেকজনকে ডাকবো, ওনার সাথে গতকাল রাত্রে আমার সঙ্গে দেখা হয়েছে। উনি পুরুলিয়া থেকে এসেছেন, ওনার নামটা আমি জানি না। আপনার নামটা একটু বলবেন? উত্তম ব্যানার্জি। আমি আপনাকে একটু মঞ্চে ডেকে নেব। গতকালকে ওনার সঙ্গে আমার আলাপ, সম্ভবত উনি অভিজ্ঞান বাবুর স্টুডেন্ট। উনি গতকালকে এসেছিলেন, আর গতকালকে রাত্রে এসে কিছু জিনিস আমার সাথে শেয়ার করছিলেন। কারণ ওনারা কালকে এসেছিলেন বলে আমার ফ্ল্যাটেই ওনারা ছিলেন, ওনারা হোটেলে থাকতে চেয়েছিলেন। কারণ হোটেলে থাকার দরকার নেই, আমার কাছে থাকুন। আমি যে ফ্ল্যাটে থাকি ওটা আমার আশ্রম আমি মনে করি। তো ওনারা ওখানে ছিলেন, অনেক কিছুই আমাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল। যদি সঠিকভাবে কথা বলা যায়, তিনি যে তন্ত্রের কথা বলছেন, যে প্রয়োগের কথা বলছেন, এই তন্ত্রটাকে আমরা কঙ্কর বিদ্যা বলে জানি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কঙ্কর বিদ্যার ব্যাপারে কেউ জানেন? কঙ্কর বিদ্যা একমাত্র খুব ডেঞ্জার বিদ্যা, যে বিদ্যায় অনেক অসাধ্যকে সাধন করা যায়। কিন্তু আজকের সমাজে এই বিদ্যা প্রয়োগ করাটা আমাদের কিন্তু ব্যান্ড। কিন্তু সময় বিশেষে আমাদেরকে এগুলো প্রয়োগ করতে হয়। আর আজকে এখানে আপনারা যাই শিখবেন আমার কাছে, পুরোটাই কিন্তু সাবরতন্ত্র। সাবরতন্ত্র মানে গুরুরা খুব সহজভাবে যে মন্ত্রগুলোকে নিজেরা তৈরি করেছেন। আমরা ভাগ্যবান, আজকে আমি আমার এই অনুষ্ঠানে আমার গুরুদেব, পরম আরাধ্য গুরুদেব লোকনাথ কাপা মনু ভাইকে পাবো। উনি একটু আগে আমায় জানিয়েছেন উনি আসবেন। গতবারে উনি এসেছিলেন, এবারেও আসবেন। মাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা তন্ত্র বিগত দিনে করে এসেছেন, মানে নতুন শেখার জন্য এটা খুব টাফ। আবারও একটাই কথা বলবো, আপনারা ক্রিয়াগুলো প্রয়োগ করবেন, অবশ্যই জাস্টিফিকেশনটা রাখবেন কি আপনি ক্রিয়াটা কার জন্য প্রয়োগ করছেন, সঠিক প্রয়োগ করছেন কিনা, আপনার জন্য সেই ক্রিয়াটা আপনার জন্য কোনো ব্যাড রিয়াকশন দেয় কিনা। অবশ্যই আমি বশীকরণ
ক্রিয়ার কথা বলছি। শোল মাছ। তাহলে সাইডটা করবেন, রেকর্ডিং হচ্ছে। আমি এই মাছটা একজনকে কাঁচা খাওয়াবো বলেছিলাম, উনি আছেন এখানে। খাবেন আপনি? আজই তান্ত্রিক হবেন কিন্তু। এই ব্যাগটা কাটিয়ে দিবে, উনি খুব ভালো মানুষ। ব্যাগটা কাট। আচ্ছা, বশীকরণটা কিভাবে হচ্ছে এটাকে আপনারা দেখে নিন। সাদা সর্ষে নিতে হবে, ঠিক আছে? একটি গোটা সমেত শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বোটা সমেত, সরি শুকনো লঙ্কা বোটা সমেত, তার সঙ্গে সাদা সর্ষে, ভাই প্লিজ ফোনটা বন্ধ করুন। ক্লিয়ার? এবং পাশাপাশি সে কি আপনি কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনকে ভালো করতে চান, এটা আপনি 100% করতে পারেন। এটা আপনার বিবেচ্য কোনো ব্যাপারই নেই। যখনই আপনি জানবেন এরা হাজব্যান্ড ওয়াইফ, এদের রিলেশন খারাপ, আপনি চোখ বন্ধ করে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দুজনের ফটো নেবেন, আপনারা করে দেখুন এই প্রয়োগটা, ঠিক আছে? অবশ্যই করার আগে আপনারা যে যে গুরুর দীক্ষিত সেই জব করে নেবেন, ঠিক আছে? দুটো ছবি হলো, দুটো ছবিকে একসাথে রাখবেন। হোয়াট এভার মেবি, কি ছেলে হোক মেয়ে হোক, আলাদা হোক, আগে হোক পরে হোক, সেটা কিছু আসে যায় না। দুটো ছবিকে একসাথে রাখবেন এবং ছবিটি যারা দেবে তাদের মনের যে ইচ্ছা, সেটা আমরা যেভাবে পত্রের দ্বারা লিখি সেইভাবে কিন্তু লিখিয়ে দেবেন তাদেরকে। তাদের ইচ্ছেটা কি? আজকে একটা কোনো ক্লায়েন্টের কোনো সমস্যা হলে তারা তো আমাদেরকে বলে, তবেই তো আমরা বুঝতে পারি। তাহলে আমরা যে প্রয়োগটা করব, তানিয়া তোমাদের একটা কাগজ ছিল, আমরা যে প্রয়োগটা করব ওই প্রয়োগে কিন্তু এটাকে মাথায় রেখে দিতে হবে। তারা লিখে দেবে আপনাকে সমস্যাটা, মানে আপনি ওইটা পড়লেই সমস্যাটা বুঝতে পারবেন। কি আমার নাম এক্স, আমার হাজব্যান্ডের নাম ওয়াইফ ও ওয়াই, আমি আমাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো না, তো আমার এই সম্পর্কটা যাতে ভালো হয়, এইটুকু, ঠিক আছে? হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ করবে, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড করবে। না না, তাদের দুজনের মধ্যে তো ইচ্ছা থাকতে হবে, যে কোনো একজনের তো ইচ্ছা থাকতেই হবে। সেটা অন্য প্রয়োগ, ওটা আবার বলবো, ওটা আবার অন্য প্রয়োগ। বশীকরণের 1000টা প্রয়োগ আছে, ঠিক আছে? একজনের ইচ্ছাতেই হবে। দুজনের ইচ্ছা তো আমরা পাবো না, তাহলে তো আর এই কাজে আমরা আসবো না। কেমন? খুব ভালো করে শুনবেন। একটা মন্ত্র বলছি, লিখে নিন, সাবর মন্ত্র। শ্মশানবাসী বড় চণ্ডাল, শ্মশানবাসী বড় চণ্ডাল, হুং ফট, হুং ফট স্বাহা। ব্যাস এইটুকু কথা, আর কিছু না। না, একবারই মন্ত্রটা হচ্ছে, আর একবার বলছি, শ্মশানবাসী বড় চণ্ডাল, হুং ফট স্বাহা। ঠিক আছে? না না না, একবারই বলতে হবে। বলে ফটোটার ওপরে সর্ষেটা ফেলতে হবে, লঙ্কাটাকে রাখতে হবে তার উপরে, দিয়ে ফটোটাকে কিন্তু এবার রোল করতে হবে। রোল করে নিতে হবে, ঠিক আছে? এই তো ভেতরে আছে এটা, সবাই বুঝতে পারছেন? রোল করে নেওয়ার পর এই কাজটা অতি অবশ্যই কোনো শ্মশানে বা ফাঁকা মাঠে গিয়ে করতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় তারাপীঠে করতে গিয়ে, আগে আমি জানতাম না, তারাপীঠে যখন করতাম আমি গর্ত করাতাম ওই চণ্ডালগুলোর কাছে যারা মরা পোড়ায়। একদিন হঠাৎ আমার কি মনে হলো, ক্রিয়াটা করার পর
1 ঘন্টা বাদে আমি বললাম চল তো দেখি কি কন্ডিশন, খুলে দেখি মাছ আর ওখানে নেই, ওরা নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। সুতরাং এটাকে আপনাদেরকে কিন্তু খুব সিক্রেট ভাবে করতে হবে, কেউ যাতে দেখতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, রোল করা হয়ে গেল। সিম্পল আপনার গুরুকে স্মরণ করে মাছের মুখের ভেতরে এটাকে ঢোকাতে হবে। যতটা যায় দিখাও, সবকে দিখাও, ছোড় দো। হ্যাঁ, যতটা যায় মাছের ভেতর। মাছটি কিন্তু এখনো জীবিত, জ্যান্ত ওই বাঁশটিকে কিন্তু কবর দিয়ে দিতে হবে, ঠিক আছে? মাটি খুঁড়ে মাটিতে নিঃশ্বাস বন্ধ করে মনে মনে আপনি তাদের মনস্কামনাটা জানিয়ে মাটিতে পুঁতে দেবেন। ক্লিয়ার? আপনি প্রয়োগের ত্রুটি রাখবেন না, কাজ কিন্তু আপনার 100% হবে। আমি নির্মলকে বলবো কোন কাজগুলো প্রয়োগ করে সাকসেস হয়েছিল একটুখানি যদি তুলে ধরো, সামনে আসতে বলছি। এগুলো কেন আমি বলছি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শুধু আমার কথায় আপনাকে বিশ্বাস করতে হবে না। এখানে তো এর আগে ওয়ার্কশপ হয়েছিল, আপনারা কেন আসবেন, আপনারা আপনাদের সময় কেন দেবেন, আপনাদের অতি কষ্টে অর্জিত টাকা আপনারা কেন ইনভেস্ট করবেন? তো যার জন্য আমি একটু শেয়ার করতে বলছি। গত বছর যেটা আম পাতা দিয়ে এবং ফটো দিয়ে বশীকরণের ক্রিয়াগুলো দেখানো হয়েছিল সেটা সাকসেস হয়েছি। এবং গুরুজি গত বছর একই কথা বলেছিলেন যে বারবার মানে একবার প্রয়োগ করে যদি আমরা সেটা সাফল্য না পাই দ্বিতীয়বার প্রয়োগ করা যায়। এবং সর্বপ্রথম এখানে এমনি হচ্ছে গুরুদেবের আশীর্বাদ এবং যারা জপ তপ এবং নিত্য ধ্যান জপ তপের মধ্যে থাকবে তাদের এই কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। কেউ যদি মনে করে আজকে এখানে গুরুজি বলছেন বা যে কেউ বলছেন আমাদের অন্য গুরুরা যারা আছেন যেটা শিখে গিয়ে আমি কালকে প্রয়োগ করে কালকেই সাকসেসফুল হব, সেটা কখনোই সম্ভব নয়। একদম নির্মলানন্দকে অজস্র ধন্যবাদ। বলুন। বলছি এই যে কাজটা হলো তো আনসাকসেস হয়ে গেল, তারপরে কতদিন পরে আবার করতে হবে? শনিবার মঙ্গলবার দেখে আপনি করবেন, যদি পূর্ণিমা অমাবস্যা হয় খুবই ভালো, ঠিক আছে? তাহলে আপনি 15 দিন অন্তর একবার করবেন, ভালো ফল হতে বাধ্য। এরপরে এই দুজনের ছবিকে আমাদের মুখোমুখি স্থাপন করতে হবে। ছবির এক দিকটা প্রিন্ট থাকে, অন্য দিকটা সাদা থাকে। তো দুটো প্রিন্ট মুখোমুখি করে স্থাপন করবো, যেহেতু তাদের মধ্যে বশীকরণ হচ্ছে, আকর্ষণ হচ্ছে, তাদেরকে এক জায়গায় মিলন করানো হচ্ছে, তারা পরস্পর মুখোমুখি অবস্থান করবে। এবং এই দর্পণ যন্ত্রের সামনের দিকে সেই ছবি আমরা একসাথে করে লাগিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে পারি, যাতে নড়ে না, স্ট্রেট থাকে, দর্পণের সঙ্গে লেগে থাকে। সমাধি করার প্রক্রিয়া ঠিক আগের মতো, অর্থাৎ গর্ত খুঁড়ে সাফিসিয়েন্ট গভীর গর্ত খুঁড়ে যাতে দর্পণ পুরো বসে, জেগে না থাকে যায়। কারণ এটি উঠে থাকলে পরে পরবর্তীকালে কোনোভাবে মাটি থেকে বেরিয়ে যেতে পারে, কাজ রেজাল্ট করার আগে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। ছোটখাটো বাচ্চারা খেলতে খেলতে গিয়ে দেখতে পেলো কোথাও কিছু রয়েছে, কৌতূহলবশত টেনে তুলে দিতে পারে, অনেক কিছু ঘটনা করতে পারে। তাই সেটা মাটির মধ্যে সম্পূর্ণ চলে যাওয়াটা বাধ্য। এর সমাধি প্রক্রিয়াও ঠিক আগের মতোই গর্ত করে অমৃত চূর্ণ ছড়িয়ে এই যে ছবি আমি লাগালাম, এই দুটো ছবি ভাগ করে তার মধ্যে একটু অমৃত চূর্ণ আমি দিয়ে দেব, দিয়ে তাকে সমাধি করতে হবে দম বন্ধ রেখে, উদ্দেশ্যের কথা বলে। এবারে আপনারা যখন প্রফেশন প্র্যাকটিস করতে গিয়ে এই কাজটিকে করার চেষ্টা করবেন, যদি যার জন্য করছেন অর্থাৎ আপনাদের ক্লায়েন্ট সে এই ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকে, তো কাজটা তার হাত দিয়ে করানোর চেষ্টা করবেন। অর্থাৎ তাকে রেডি করে দিন, তাকে লিখে সাজিয়ে রেডি করে দিন, গর্ত লোক দিয়ে খুঁড়িয়ে রেডি করে দিন। আপনি নিজের হাতে না বসিয়ে ক্লায়েন্টের হাত দিয়ে বসাবেন, কারণ এই উদ্দেশ্যটা ক্লায়েন্ট
যার সে কিন্তু আপনার থেকে ভালো দরদ দিয়ে কিন্তু কাজটা করবে। আমরা অনেক সময় কি করি, যেটা তারাপীঠ মহাশ্মশানে হয়, আমরা দেখি একসাথে 50 জন 100 জন বসে গেলাম, তাদের কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা তো প্রসেস নয়, এইভাবে তো কাজ হয় না। 1:1 কাজ করতে হয়। তো আপনার কাজটা আমি যতটা দরদ দিয়ে করব, সেইখানে আমার উপস্থিতিতে, সেই তান্ত্রিকের উপস্থিতিতে সেই ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি দরদ দিয়ে কাজটা করবে। কাকে কি বলুন তো, উপাদানগুলোকে জোগাড় করতে। আজকে যে শিকড়টা আমি আপনাকে দেবো, এই শিকড়টা 6 মাস বাদে আমার কাছে কেউ চাইলে আমি দিতে পারবো? 1 লাখ টাকা দিলেও দিতে পারবো না, থাকবে না আমার কাছে, যেটা সূর্যগ্রহণে আমি সংগ্রহ করেছি, তাই তো? তো দ্রব্যগুণের প্রাইসটা ওই জায়গাটা বেশি হয়। ক্লিয়ার হলো? তাহলে তাদেরকে বলবেন 15 দিন পানের মধ্যে জৈত্রী মিশিয়ে খাওয়াতে, চিবিয়ে পানের মতন করে খেয়ে নেবে। আপনি কিন্তু कंटिन्यू একটু কন্ট্রাক্টে থাকবেন। जैसा मैंने बताया कि उसको अपने सामने जमीन पर बिठा लीजिए। जमीन पर बिठाना, ध्यान रखिएगा कि जमीन पर चटाई, बिस्तरा, कपड़ा कुछ नहीं बिठाना है, सीधा जमीन पर उसको स्पर्श करवाना है और उसके सामने आपको जमीन पर बैठना है। अगर आप अपने हाथ से करने को डर रहे तो उसके ही किसी परिवार को बिठा दीजिए सामने, लेकिन सामान आपको सर पे रख के डालना पड़ेगा। जैसे मैंने बताया, हाँ 7 कोयले रखना, आपको मटकी में डाल देना है। उसके बाद मुट्ठी चावल उठानी है, सर के पास लगाना है, वो भी मटकी में डाल देना है। এটা বোঝা গেছে? এক মুঠো চাল মাথায় জাস্ট ঠেকাতে হবে, মাথায় রাখা যাবে না, মাথায় ঠেকিয়ে ওই ঘটের ভেতর রেখে দিতে হবে। उसके बाद पीपल के झाड़ के जो पत्ते हम लाए वो सर पे रखना है, उसको भी तुरंत डाल देना है उसके अंदर। 3 हो गया। अब चौथा बचा हलवा। वो हलवे को उसके सर के पास लेके जाना है, हाथ में रखना हलवा, डब्बे कटोरी में नहीं लेना है, हाथ में, अपना हाथ गीला हो जाएगा। रखा, तुरंत उसी में डाल देना है। अब अपना सामान हो गया तैयार। अब अंडा उसके सर पे नहीं लगाना है, ध्यान रखिएगा, अंडा जो है उसके सर पे नहीं लगाना है, वो उसमें रख दीजिएगा। अब सामने वाले को बोलिए, जो उसका परिवार वाला होगा या फिर आप लोग, वो मटकी को पूरा उठा के उसके सर पे रखे, जमीन तक। 1 2 3 करते ही उसको बोलो घूम जाए, उसको ईस्ट की तरफ मुंह करने बोलो, घूमने बोलो। जैसे ही वो घूम जाए मटकी लेके निकल जाना है आपको, या उसके परिवार को बोलना मटकी लेके तुरंत निकल, देखना नहीं है। ঘরটা প্রথমে পা থেকে মাথা পর্যন্ত 3 বার, পা থেকে মাথা 1, আবার পা থেকে মাথা 2, আবার পা থেকে মাথা 3, जैसे 3 বার ঠেকিয়ে ওকে বলতে হবে পূর্ব দিকে মুখ করুন। সেই পেশেন্ট পূর্ব দিকে যেই মুখ করবে সঙ্গে সঙ্গে ঘট নিয়ে বেরিয়ে যেতে হবে। तुरंत 4 रास्ता, जहां भी 4 रास्ता दिखे वहां ले जाकर उस मटकी को जमीन पर रखना है और अंडे को अंदर से उठाना है और मटकी की जो किनारी होती है उस पर ऐसा तोड़ना है कि आधा मटका, आधा अंडा अंदर गिरे और आधा अंडा बाहर गिरे। এখানে আবার কিন্তু সেই টেকনিক্যাল ব্যাপারটা চলে এলো। খুব সাবধানে কাজটা করতে হবে। ডিমটা এমন ভাবে ফাটাতে হবে যে এইভাবে ফাটালে অর্ধেকটা ঘটের ভেতরে যাবে, অর্ধেকটা বাইরে যাবে। उसी वक्त उठकर निकलना है। अगर कोई आवाज आए तो बिल्कुल पलटकर नहीं देखना है। ওটা করেই পালিয়ে যেতে হবে, ওখান থেকে উঠে চলে যেতে হবে। किसी का भी नाम कोई पुकारेगा, अपना नाम कोई भी रिश्तेदार पुकारेगा कहीं से भी, नहीं देखना। ये काम रात में करना है, लेकिन 9 बजे से 12 बजे के बीच में ये काम करना है। अब इसको करने से पहले जो आपको मंत्र चाहिए, उस मंत्र के बिना आप अधूरे हो। मंत्र लिखो। चौरास्ता का बाद कैसा फटाना है एक बार बोलिए। 4 रास्ता রাস্তায় গিয়ে ওটা রেখে দিতে হবে, ফাটাতে হবে। রেখে দিয়ে ডিমটাকে ফাটাতে হবে। ডিমটা ওই যে ঘরটা আছে না, ঘটের মাথায় কানায় এমন ভাবে ডিমটা ফাটাতে হবে যাতে অর্ধেকটা ভেতরে চলে যায়, অর্ধেকটা বাইরে পড়ে যায়, ছেড়েই চলে যেতে হবে, ভেঙেই चले যেতে হবে। ऐसा रख के तोड़ते ही वो टूट जाता है, तुरंत आधा अंदर गिर जाता है, आधा बाहर। तुरंत चले जाना है, देखना नहीं। ওখানে 1 সেকেন্ড আর দাঁড়ানোর প্রয়োজন নেই। কি হলো ওটা আপনার দায়িত্ব না, আপনি চলে যাবেন। ওই যাওয়ার সময় কেউ যদি ডাকে আপনি কিন্তু খবরদার তাকাবেন না।
আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন, চার রাস্তার মাথায় যেতে হবে। और दूसरी बात, जो पेशेंट आपके घर पे बैठा है या आपके पास आया है, अगर आपने उसका उतारा किया तो आपका जो भी आदमी मटकी लेके निकलेगा वो पेशेंट को भी अपने घर निकलने के लिए बोलिएगा, वापस वहां बिठा के मत रखिएगा। পূর্ব দিকে যখন মুখ করে আছে পেশেন্ট, যেই ঘট নিয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে পেশেন্টও যাবে ওই দিকে মুখ করেই চলে যায়। ইয়েস ইয়েস, না, যেই দিকে গেছে চার রাস্তার দিকে ঘরটা রাখতে, সেই দিকে যেন পেশেন্টকে খবরদার না নিয়ে যায়। मंत्र लिखिएगा, श्री ओम नमो, শ্রী ওম নমঃ, नमो, নমো, শ্রী শ্রী শ্রী, श्री ओम नमो, हाँ नमो हो जाएगा, নমো নমো নমো। इसमें नमो हो जाएगा। ये जूनागढ़ का वहां का मंत्र है, तो जबान वो हिसाब से भाषा में जाएगा जैसा मेरे गुरु बताए थे। श्री ओम नमो, শ্রী ওম নমো। ठीक है। आकाश बांधू पाताल बांधू, আকাশ বান্ধু পাতাল বান্ধু, बांधू धरती आसमान, बांधो धरती आसमान, मेरा बांधा न बंधे, मेरा बाधा न बंधे, मेरे गुरु का बांधा न बंधे, मेरे गुरु का बधा न बंधे, तो गुरु गोरखनाथ की आन, आन, गुरु गोरखनाथ की आन। वापस से मैं रिपीट कर रहा हूं, श्री ओम नमो, आकाश बांधू पाताल बांधू, बांधू धरती आसमान, मेरा बांधा न बंधे, मेरे गुरु का बांधा न बंधे, तो गुरु गोरखनाथ की आन। ये कब पढ़ना है वो ध्यान से पहले सुन लो। নারায়ণশিলার মাথায় যে চন্দন মাখানো হয়, সেই চন্দনটা আপনি একদিনে পাবেন না পুরোটা কালেক্ট করতে, আপনি তা একটু একটু করে সংগ্রহ করতে হবে। মোটামুটি যদি হাফ রতি মতো সংগ্রহ করেন, অর্থাৎ এতটা পরিমাণ 5-6 দিন ধরে কালেক্ট করতে হবে। সেই চন্দনটাকে সাদা রূপোর মাদুলিতে ভরে মোম দিয়ে সিল করে যে কোনো অসুস্থ বাচ্চাকে পরিয়ে দিন, সে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। মাথায় যে দেওয়া হয় চন্দন, সেটাকে সংগ্রহ করে সেটা রূপোর মাদুলিতে ভরে মুখটা সিল করে আপনি যে কোনো বাচ্চাকে পরিয়ে দিন, দেখুন অসুস্থ বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চতুর্থ হচ্ছে নারায়ণের মাথায় দেওয়া হয় যে সাদা ফুল, এটা সবই কিন্তু পূর্ণিমার দিনে একটা সংগ্রহ করতে হবে। এই ফুলটা তুলে আপনি আলমারিতে বা ক্যাশ বক্সে রাখুন, দেখুন আর টাকার কোনো অভাব হবে না। এখন 10 টাকা কামালে 12 টাকা খরচা হয়ে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে 2-5 টাকা থাকবে। এগুলো একদম অভ্যর্থ প্রমাণিত, আপনারা করে দেখবেন। এখানে কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কিছু নেই, যেহেতু আজকে মাথায় যে ফুল দেওয়া হয়, মাথায় তো পায়ে যেখানেই বলুন, ঠাকুরের যে ফুলটা পূর্ণিমার পরের দিন প্রতিপদে, ওটা আপনি জাস্ট ক্যাশ বক্সে রেখে দিলেই হবে। এগুলোর কোনো নিয়ম নেই, কিন্তু জিনিসটাই কাজ করে, ফাংশন করে। আমরা যে দ্রব্যগুণ বলছি না, জিনিসটাই ফাংশন। একটু আস্তে দিদি ভাই, একটু না, আস্তে মূর্তিতে এটা হবে না, কিন্তু না, মূর্তিতে আমি অবশ্য ট্রাই করিনি, কিন্তু শিলাতে এটা কাজ করে 100% প্রমাণ। আপনার নিজের বাড়িতে যদি না থাকে, পাশের বাড়ি নারায়ণ শিলা, সে প্রত্যেকদিন জলটা ফেলে দেয়, তুলসীটাও ফেলে দেয়, চন্দনটাও ধুয়ে ফেলে, ফুলটাও ফেলে দেয়, সেটা কালেক্ট করে আনবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অর্থের জন্য লাগে, অর্থ, বেসিক্যালি অর্থ, কেন অর্থ ছাড়া আজকে কিন্তু কোনো কাজ হয় না। আমি এবার কয়েকটা জিনিস দেখাবো যেটা আমরা সবাই ছুটছি অর্থের পেছনে, মা লক্ষ্মীর পেছনে, কিন্তু মা লক্ষ্মী আমাদের এই জিনিসগুলো দিয়ে রেখেছে, আমরা এগুলো ব্যবহার করতে জানি না। এগুলো যদি ব্যবহার করতে চাই, অর্থ এমনি আপনার কাছে আসবে, আপনাকে ছুটতে হবে না।
তো আমি কতগুলো অর্থের ওপর দেব। এই যে নারকেলটা, এই নারকেলটা বৃহস্পতিবার এর ওপর মা লক্ষ্মীর পুজো করবেন। এটাকে পরিষ্কার ভাবে বসিয়ে একটা রেশমি কাপড়ের থালার ওপর একটা রেশমি কাপড়ের টুকরো কেটে তার উপরে নারকেলটাকে বসিয়ে এইটাকে মা লক্ষ্মী চিন্তা করে পুজো করবেন। ঠিক আছে? করে আপনি চাইলে মা লক্ষ্মীর অষ্ট শতনাম পাঠ করতে পারেন, তার মন্ত্র পাঠ করতে পারেন, পাঁচালি পাঠ করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। বেসিক্যালি করার পর এটাকে রেশমি কাপড়ে জড়িয়ে শুক্রবার দিন আপনার ক্যাশ বক্সে, লকারে, যেখানেই রাখবেন সেই জায়গায় কিন্তু ধনাগম হবেই। আপনার আর্থিক অবস্থা পরিবর্তন হবেই হবে। এটা আপনার একদম প্রমাণিত, প্রচুর ভাবে ব্যবহৃত, এবং এটা খুব প্রচুর পরিমাণে মারওয়াড়িরা ব্যবহার করে, তাদের প্রত্যেকের বাড়িতে এটা অ্যাভেলেবল। জিনিসটা একজন নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারেন সবার সামনে। না, প্যাকেট খুলবো না আমি, কেন এটা যখন খুলে ফেললে ব্যবহার নষ্ট হয়ে যাবে। এটা সিল করা আছে, আমি যে কটাই দেখাবো সিল করা জিনিস দেখাবো আপনাকে। আচ্ছা, যাদের দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে, এর ওপর আপনি হনুমানজির পুজো করতে পারেন। করে এটাকে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি স্থাপন করে দেন, তাহলে মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি পাবে সেই মামলা। হ্যাঁ, এটাই। এই নারকেলের অনেক রকম প্রয়োগ আছে, একটা অর্থের বললাম। আবার এটার ওপর আপনি মেটে সিঁদুর দিয়ে হনুমানজির পুজো করে মঙ্গলবার পুজোটা করতে হবে। করে আপনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি এটাকে স্থাপন করেন, মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি পাবেন। ঘটে বৃহৎ কথা, বৃহৎ জাতিকা, এই দুইটি পুস্তকের মধ্যে লিপিবদ্ধ আছে মানুষের জীবনে চলার পথে সারা জীবনের বিভিন্ন রকম ঘটনাবলী। তন্ত্রবিদ্যা, পার্বতী প্রশ্ন রেখেছেন, শিব উত্তর দিয়েছেন, সেগুলো হলো বৃহৎ তন্ত্র সার। পার্বতী প্রশ্ন রেখেছেন, শিব উত্তর দিয়েছেন, তার নাম বৃহৎ তন্ত্র সার, যার মাধ্যমে পৃথিবীতে মানুষের অলৌকিক ঘটনাগুলো, মানুষকে ফুটপাতে রাজা করার বিভিন্ন রকম প্রশ্নের উত্তরগুলি তিনি সঠিকভাবে পার্বতী শিবের থেকে আদায় করে নিয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি এবং বিশিষ্ট জ্যোতিষ এবং তন্ত্র জগতের অন্যতম কর্ণধার মাননীয় শ্রী বিনয় মহারাজ মহাশয়। উপস্থিত আছেন মিস্টার রেজাউল খান, বিশিষ্ট জ্যোতিষ এবং তান্ত্রিক। উনি এসেছেন পশ্চিমবাংলার বাইরে থেকে। এছাড়াও উপস্থিত আছেন অভিজ্ঞান আচার্য মহাশয় আর মিস্টার তমজিৎ চক্রবর্তী, মৃত্যুঞ্জয় ভারতী, আচ্ছা, এবং শ্রদ্ধেয় লোকনাথ খ্যাপা মনু ভাই, তিনি এসেছেন। এবং এছাড়াও আমার বহু পরিচিত বিশিষ্ট নাগরিক এবং জ্যোতিষ এবং তন্ত্র জগতের লোকেরা এখানে রয়েছে। প্রত্যেককেই সশ্রদ্ধ নমস্কার এবং প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে সাবজেক্টের ওপর আজকে এখানে আলোচনা হচ্ছে, সেই সাবজেক্টটা হচ্ছে আমাদের অত্যন্ত ভারতবর্ষের একটি প্রাচীন সাবজেক্ট। দীর্ঘ 5000 বছরেরও আগে এই সাবজেক্টের নিয়ে আলোচনা হয়েছে এবং সারা পৃথিবীকে একটা সময় পথ দেখিয়েছে এই আমাদের জ্যোতিষ এবং তন্ত্র। এবং আজকে যারা উন্নত রাষ্ট্র বলে নিজেদেরকে দাবি করে, তারা হয়তো চাঁদে লোক পাঠাচ্ছেন, মহাকাশে যান পাঠাচ্ছেন, আমাদের ভারতবর্ষ তার মধ্যে পেছিয়ে নেই কোনো অংশেই। কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমার দেশের 5000 বছর আগে মুনি ঋষি জ্যোতিষতান্ত্রিকরা যা বলে গেছেন, সেটা কিন্তু আজকে পৃথিবীর পাশ্চাত্য দেশের লোকগুলো যেগুলো তারা ফলো করছেন এবং সেগুলোকেই তারা কেন্দ্র করে কিন্তু তারা এগিয়ে গেছেন বলে নিজেদেরকে দাবি করে। কিন্তু আমার মনে হয় তারা এগিয়ে হয়তো গেছেন বলে যে সকল যে দাবিটা, তার চাইতে 5000 বছর আগে সেই পথ কিন্তু আমাদের ভারতবর্ষই দেখিয়েছিল। সেই জন্যই এই ভারতবর্ষ হচ্ছে একটি দেবভূমি এবং এখানে
ক্ষণজন্মা পুরুষরা, দেবতারা মানুষ রূপে বারবার করে জন্মগ্রহণ করেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই জ্যোতিষ এবং তন্ত্র যে সাবজেক্ট, এর চর্চা আমাদের ভারতবর্ষে আছে এবং এখনো চলছে এবং আগামী দিনেও চলবে। মানুষকে বিভিন্ন প্রতিকার, মানুষের বিভিন্ন সংকট, মানুষের বিভিন্ন সমস্যা সেই থেকে মেটাবার জন্য জ্যোতিষ এবং তন্ত্র সেটা কিন্তু পারস্পরিকভাবে আমাদের অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে এবং সেক্ষেত্রে আমরা বহু মানুষ তার প্রতিকারও পেয়েছি বা পাই। সমস্যাটা কোনখানটায় জানেন? সমস্যাটা হচ্ছে সমস্ত সাবজেক্টই কিন্তু অত্যন্ত ভালো। আমি জ্যোতিষ জগতের লোক নই, আমি জ্যোতিষ কিছু জানি না, কিন্তু জ্যোতিষীরা আমাকে বারবার করে তাদের সভা সমিতিতে ডাকেন, যাই, ভাষণ দিই এবং শুনতে ভালোবাসি এবং বহু মানুষের সঙ্গে পরিচয় হয়। এখানে বহু বিদ্বান গুণীজনেরা রয়েছেন। আমি জ্যোতিষ জগতের কোনো লোক নই, আমি সুপ্রিম কোর্টে কালো কোট পরে ঘুরে বেড়া করি এবং জ্যোতিষকে বিশ্বাস করি। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এবং যাতে জ্যোতিষশাস্ত্রের প্রচার, জ্যোতিষশাস্ত্রের সুনাম, জ্যোতিষশাস্ত্রটা আমাদের ভারতবর্ষের যেহেতু 5,000 বছরের পুরনো সাবজেক্ট, এর যদি কেউ বদনাম না করতে পারে, সেই জন্যই কিন্তু আমরা সবসময় অনুরাগী হিসেবে, সুহিত হিসেবে জ্যোতিষীদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকবার প্রচেষ্টা দীর্ঘদিন যাবৎ করে আসছি। আমি অনেক সময় দেখেছি যে সকল কিছু মানুষ আমাদের সমাজেই আছে, আমি কারোর নাম করতে চাইছি না, তারা অনেক সময় আমাদের এই হিন্দু ধর্ম, আমাদের এই পুরাণ, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের জ্যোতিষ, আমাদের তন্ত্র, এটাকে নিয়ে অনেকে কটাক্ষ করতে যায়, বদনাম করতে যায়। এটাকে নিয়ে সকল তারা বিজ্ঞানবাদী, যুক্তিবাদী নাম দিয়ে অনেক সময় অনেক কিছু করবার চেষ্টা করে। আমি তাদের সমালোচনা করছি না, কিন্তু আমার মনে হয় তাদের কোনো একটা জায়গায় কিন্তু জ্ঞানের অর্থাৎ পরিসীমার একটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে বিজ্ঞানের শেষ হচ্ছে সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের শুরু হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিষ এবং তন্ত্রকে জানতে গেলে বা আমাদের যে ভারতবর্ষের এই 5,000 বছরের কৃষ্টিকে জানতে গেলে যে সমস্ত অর্বাচীনরা আমাদের এই সাবজেক্টের সমালোচনা করেন, তাদেরকে এই বিষয়ে আগে একটু পড়াশোনা করতে হবে।